আজকে কলে একটা ক্লাস হবে মুরব্বী যারা আছেন তারা দেখতে পারেন যে আমি কোনোটি ভুল করেছি কিনা। পিএইচডি স্টুডেন্ট গেলে ক্লাস নেওয়া লাগে আর তার পিছে ছাত্রদের মাঝে প্রফেসর বসে থাকে আর কিবা কিবা লেখে। তারপরে ক্লাস শেষ হলে ধরে শান্টিং দেয়। শান্টিং মানে বাঙ্গুগেরে লাগান শান্টিং না, ভদ্র শান্টিং। তো আপনারাও না হয় থাকলেন আমার প্রফেসরের নাকাল। আজকে ক্লাস হচ্ছে বাজেট নিয়ে। বাজেট কেমনে দেখতে হয়, বাজেট আসলে কি, কেমনে লেখা হয়, এইসব আলোচনা আমি কয়েকটা সূত্র দিয়ে দিব আজকে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের লাগা বাকিটা হোমওয়ার্ক। হ্যাঁ, বাজেট নিয়ে যত আলাপ দেখবেন খালি জ্ঞান ভরা কথাবার্তা, আপনি বুঝবারই পারবেন না এটা কেমনে দেখে, আপনি নিজে কেমনে এটা দেখা শিখে যাবার পারবেন। আমার আলাপ দেখলে বাজেট দেখা আপনিও শিখবেন। আসেন দেখি আগে বাজেটটা কি আর বাজেটে কি কি দেখা যায়। আচ্ছা, তার আগে আমরা দেখে নিই কাটাল রানী কারে মন্ত্রী বানাচ্ছে, অর্থমন্ত্রী যে বাজেট বানায়। দেখেন, মাননীয় স্পিকার, আমি বিলটি অলরেডি আগে উত্থাপন করেছি। আমি এই মুহূর্তে বিলটিকে মাননীয় স্পিকার, আমি আগে বলতে চাইছিলাম যে উত্থাপন করা হয়েছে, উত্থাপন করেছি, মাননীয় প্রধানমন্ত্রী উত্থাপন করেছে। বিলটি আজকে উত্থাপিত হলে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হবে। কতদিনের জন্য আপনি চাচ্ছেন স্থায়ী কমিটি প্রেরণ? বিলটি স্থায়ী কমিটিতে প্রেরণ। বিলের নামটা পুরোটা পড়েন, পড়ে বলে যে আমি 7 দিন সময় চাচ্ছি। আর ঠিক এটা তো এটা আপনারা ঠিক মতো আমাদেরকে প্রেস করে দেন। মাননীয় স্পিকার, আমি মুস্তফা কামাল, আমি অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে সুরক্ষিত লেনদেন অস্থাবর সম্পত্তি। দেখেছেন, আরো দেখবেন, দেখেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আহমদ মুস্তফা কামাল, অর্থমন্ত্রী, সরকারের আর্থিক প্রস্তাবনাগুলি কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধন করবে এটা একটি বিল, অর্থ বিল। মাননীয় মন্ত্রী, বিলটি পরে বাজেট উপস্থাপনের অনুমতি চাইবেন। আগে অনুমতি নেন। আচ্ছা, আমি অনুমতি চাই। ঠিক আছে, ওকে। মাননীয় স্পিকার, আমি আহমদ মুস্তফা কামাল, অর্থমন্ত্রী, সরকারের আর্থিক, আমি 2018-19 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2019-2020 অর্থ বছরের বাজেট উপস্থাপনের অনুমতি চাইছি, এটুকু বললেই হবে। মাননীয় স্পিকার, আমি আহমদ মুস্তফা কামাল, মাননীয় অর্থমন্ত্রী, 2018-19 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2019-20 অর্থ বছরের বাজেট উপস্থাপন করার জন্য অনুমতি চাচ্ছি। উত্থাপনের অনুমতি চাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দেখেছেন ক্যাঙ্কা ভালচিন রে, ক্যাঙ্কা মাল রে মন্ত্রী বানাইছে। হ্যাঁ, আচ্ছা আসেন আল্লাপে আসেন। বাজেট কলে একটা পলিটিক্যাল ডকুমেন্ট, 1 বছরের আর্থিক পরিকল্পনা এবং সরকারের প্রায়োরিটি কি, অগ্রাধিকার কি, সেইটা কোথায় সরকার জোর দিতেছে। বাজেটে মোট 8টা জিনিস আমরা দেখতে পারি। 1 নাম্বার হচ্ছে সরকারের ইকোনমিক প্রায়োরিটি কি, পলিসি অবজেক্টিভ কি, মানে সরকার কোটি কত টাকা খরচা করিচ্ছে, জাতীয় সমৃদ্ধির জন্য কোন কোন খাত সে গুরুত্বপূর্ণ মনে করিচ্ছে, আমরা একটা একটা করে দেখবো। হ্যাঁ, 2 নাম্বার সরকার কোনটি থেকে টাকা উঠাবি, হ্যাঁ টাকা জোগাড় করবি কোনটি থেকে। 3 নাম্বার কোনটি টাকা খরচ করবি। 4 নাম্বার এই যে টাকা পয়সা তোলা আর খরচা করা এটা ক্যাঙ্কা করে দেখভাল করবি, মানে যেন কেউ টাকা মারবার না পারে। হ্যাঁ, এটা কয় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। 5 নাম্বার সে ফোরকাস্ট করবি, মানে আগাম ভবিষ্যৎবাণী করবি যে জিডিপি গ্রোথ কত হবি, মুদ্রাস্ফীতি কত হবি, চাকরি কেমন তৈরি হবি ইত্যাদি। 6 নাম্বার কোন তরিকায় সে সরকারের রাজস্ব বা টাকা আদায়ের খরচাটা কোন কৌশলে হবি, যেটা করলে অর্থনীতিকে প্রভাবিত করা যায়, এটারে বলে ফিসকাল পলিসি। 2 ভাবে অর্থনীতি সরকার নিয়ন্ত্রণ করে, এক ফিসকাল পলিসি আর মনিটরি পলিসি দিয়ে। আমি মনে হয় আগে কইছিলাম এটা, তাও আবার বলি। ফিসকাল পলিসিটা কি এনা বুঝাই কই। ধরেন সরকার যদি মেলা খরচা শুরু করে, ট্যাক্স কমায় দেয়, তাহলে পাবলিকের টাকা খরচা করতে শুরু করে, মেলা কেনাকাটা করে, ইকোনমি ফুইলা ওঠে, সরগরম হয়। ট্যাক্স যদি বাড়ায় দেয় আর সরকার যদি খরচা কমায় দেয়, তাহলে সব লুসা মেরে যায়, ইকোনমির ধন শুকায় মূলধন হইয়া যায়।
তার মানে সরকার কিন্তু পলিসি ডিসিশন নিয়ে ইকোনমির সরগরম করতে পারে, আবার লুসা মেরে দিতে পারে। লুসা মারা শব্দটা কি জানেন? আমি জানি না এখনো চলে কি না, আমরা কইতাম খুব বগুড়ায় কেরে লুসা মেরে গেল। 7 নাম্বার, এটা দিয়া পাবলিক জানবার পারে সরকার ক্যাঙ্কে করা আয় আর খরচা করিচ্ছে। এইটা ধরে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো হুতাই দিতে পারে সরকারের। মানে ধরেন আগের বছর এটা বাজেট দিছিল না কাটাল রানী, সেটা তো মেলা ফোরকাস্ট করেছিল, তাই না? কারণ বাজেটে তো ফোরকাস্ট থাকে। তো পলিটিক্যাল পার্টিগুলো সেটা নিয়ে ঠেসে ধরবি না কাটাল রানী, কাউরে করবার দেখেছেন? দেখেন নাই। আমি করে দিমো, আচ্ছা দিমুনি টাইম ফেলে, আমার তো পেটের ভাত জোগাড় করা লাগে। আর 8 নাম্বার হচ্ছে হাওলাত বা ঋণের ব্যবস্থাপনা। যে ঋণ করবি সরকার, যদি আয়ের চাইতে ব্যয় বেশি হয় তাহলে কুটি থেকে হাওলাত করবি, ক্যাঙ্কা করে হাওলাত করবি। সোজা কথায় বাজেট হচ্ছে সেই যন্ত্র যা দিয়া সরকার অর্থনীতির গাড়ি চালায়। সে বাজেট দিয়া অর্থনীতিকে সরগরম করিয়া দিতে পারে, আবার লুসা মারায় দিতে পারে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করবার পারে, নাগরিকের কল্যাণ করবার পারে। এইবার আসেন দেখি বাজেট ক্যাঙ্কা করে দেখা লাগে। আমি কলে এটা দেখায় দেবো, হ্যাঁ সব কটা দেখায় দেন দাদা, খাওয়া যাবি না, টাইম নাই রে পাগলা, আর নিজেরা করা শেখা লাগবি তো না। বাজেটে 1 নাম্বার দেখা লাগবে অ্যালোকেশন, মানে কোটি কত টাকা বরাদ্দ করিচ্ছে। যেমন স্বাস্থ্য, প্রতিরক্ষা, শিক্ষা, অবকাঠামো কোনটায় কত বরাদ্দ, আগের বছর কেমন আসছিল, আশেপাশের দেশে কেমন, সেগুলো দেখে আমরা দেখার চেষ্টা করবো যে বরাদ্দ স্বাভাবিক না অস্বাভাবিক। আমি এটা দেখাই দেবো। এটারে কয় অ্যালোকেশন অ্যানালাইসিস। অ্যালোকেশন অ্যানালাইসিস আমরা দেখবনি। তো এছাড়া দেখা লাগে কেমনে টাকা তুলবি, এটা প্রত্যেকটার ভালো আর মন্দ দিকে অ্যানালাইসিস করা লাগবে। বাজেটে কি আয়ের চাইতে ব্যয় বেশি নাকি ব্যয় কম, মানে ঘাটতি বাজেট নাকি উদ্বৃত্ত বাজেট। যদি আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তাহলে এটা ঘাটতি বাজেট, আয়ের চেয়ে যদি ব্যয় কম হয় তাহলে এটা উদ্বৃত্ত বাজেট, মানে খরচার পরেও কিছু টাকা থেকে যাবে। তো এই যে সময়টা চলতেছে, এই সময় কি বাজেট ঘাটতি থাকলে ভালো না উদ্বৃত্ত থাকলে ভালো, এটা অ্যানালাইসিস করা লাগবে। তো এই যে বাজেট কি প্রবৃদ্ধি দিবে নাকি অর্থনীতিকে সংকোচন করবে, এই বাজেট কি বৈষম্য বাড়াবে, কার উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে, ফিউচার বাজেটে এই বাজেট কি প্রভাব ফেলতে পারে, মানে আজকের বাজেট কিন্তু আজকেই শেষ না, ফিউচার বাজেটে কিন্তু প্রভাব ফেলতে পারে। কি প্রভাব ফেলতে পারে, মানে আজকের বাজেটে কোন বাজেটটা প্রভাব ফেলছে এটাও কিন্তু দেখতে হবে। যারা বাজেট নিয়ে অ্যানালাইসিস করে তাদেরকে এই হিসাবটা রাখতে হবে। এরপরে আছে অ্যাকাউন্টেবিলিটি মেজার্স বা জবাবদিহিতার কি কি উপায় আছে যেন দুর্নীতি রুখে দেওয়া যায়। ফাইনালি সবকিছু মিলা এটা কি দেশের অগ্রাধিকার এবং প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ। আসেন এইবারে আমরা দেখি অ্যালোকেশন অ্যানালাইসিস। এটা দেখুন, আমরা আগে কইছি যে হাঙ্কারে দেখা লাগবে অস্বাভাবিক অ্যালোকেশন। কি কি আছে অস্বাভাবিক অ্যালোকেশন? মেলা কিছু আছে। দেখেন টোটাল এক্সপেন্ডিচার, মানে খরচা করবি কত, সেটা বাড়ছে কত। 2020-21-এ 5,18,000 কোটি থেকে লাভ দিয়া 23-24-এ 7,61,000 কোটি, মানে 47% বেশি হয়েছে 2021 থেকে। 47% বেশি খরচা করবি, বুঝেছেন? মানে এটা অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি। মানে এই 2 বছরে তো জিডিপি গ্রোথ 47% বাড়বে না বা বাড়ে নাই, 20%ও বাড়বে না বা বাড়ে নাই। তারপরে দেখেন নন ট্যাক্স রিসিট, মানে ট্যাক্সের বাইরের আয়, এটা অত্যধিক বাড়ছে। তারপরে দেখেন ডেফিসিট বা ঘাটতি বাজেট পূরণ করবি মূলত আভ্যন্তরীণ সোর্স থেকে, লোন নিয়া, মানে টাকা ছাপায়। তো ঘাটতি কত? 2,27,507 কোটি টাকা। তো এই পরিমাণে ঘাটতি কি ভালো নাকি খারাপ? এটা জিডিপির কত পার্সেন্ট? এটা আসলে 5.1%। আগের বছর আসলে কত? 4.6%। তার মানে ডেফিসিট বাড়িছে। এটা একটা মারাত্মক ফাঁদ হাসিনার লাগা। ডেফিসিট থাকতে পারে ম্যাক্সিমাম কত? 3%। 5% 1% যে নিতে পারবে না তা না, নিতে পারবে যে সেল চালাইয়া আগের লোন শোধ করবার পারে। এইটারে কয় ডেট সার্ভিসিং, মানে হাওলাত শোধের ক্ষমতা। হাওলাত শোধের ক্ষমতা যদি ভালো থাকলে তাইলে কিন্তু এটা করতে পারে, কিন্তু হাসিনার হাতে তো টাকা নাই। এই যে 5.1% ডেফিসিট বাজেট ইকোনমিক্সের ক্লাস 2 এর ছাত্র করবি না, এটা তো পলিটিক্যাল পার্টির ধরার কথা ছিল। এই যে এত বড় বড় পার্টি আছে, কাউরে দেখছে না এসে এইভাবে একটা করে ধরে দেখাই দিতে। আরে বাবা, এটা তো আপনাকে কাজ, পাবলিকে কেমনে বুঝবে যে কাঁঠাল রানীর চাইতে ভালো চালাইবেন দেশ? তো বিএনপি কই, আপনারা তো ক্ষমতা যাবেন তাই না? তা হাঙ্কারে আপনারা অর্থমন্ত্রী দেখান, সে হাঙ্কারে কাঁঠাল রানীর বাজেটে ক্রিটিক করে দেখাক, জিন্দাবাদ তো দিবেনি, এটা জরুরি, কিন্তু এটা জরুরি না। আচ্ছা, আবার আরেকটা জিনিস দেখেন, এই যে এডিপি মানে বাৎসরিক উন্নয়ন কর্মসূচি, এই যে 212 পৃষ্ঠা দেখান এডিটর সাহেব, কোনো আগা মাথা নাই কিন্তু অ্যালোকেশনের। এই যে দেখেন পানি সম্পদ মন্ত্রণালয় মানে ওয়াটার রিসোর্সে খরচা করছে কত বছর? 11,332 কোটি টাকা।
আর এই বছর খরচা করেছে, বাজেট রাখিছে কত, 7,794 কোটি টাকা। কাম কি কমে গেছে না কমে যাবি? আগের বছর লাভ দিয়া বাড়িছিল কে, টাকা বেশি মারিছিল না? আবার দেখেন এই যে এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস মানে খনিজ সম্পদ মন্ত্রণালয়, আগের বছর খরচা হয়েছে 1,882 কোটি টাকা। তার আগের বছর খরচা হয়েছে 1,798 কোটি টাকা। তার আগের বছর খরচা হয়েছে 1,439 কোটি টাকা। আর এই বছর কত রাখিছে? 911 কোটি টাকা। ওই কি গাঞ্জা খায় বাজেট করিছে? 1,842 কোটি টাকা আগের বছর খরচ করেছে, এই বছর অর্ধেক হয়ে গেল। এটা অর্ধেক টাকা দিয়ে করতে পারবে, তাহলে আগের বছর এত টাকা খরচা করছিল কে? আগে কইছি না, বাজেট দেখে ইকোনমিক প্রায়োরিটি বোঝা যায়। তো এই বাজেটে যদি অ্যানালাইসিস করেন তো বাজেটের 1 নম্বর প্রায়োরিটি কি জানেন? ট্যাক্স আদায় বা কর আদায় করা। সরকার কি মহাজন নাকি জমিদার? জমিদারের প্রায়োরিটি ছিল খাজনা। এটা রাষ্ট্রের বাজেটের 1 নম্বর প্রায়োরিটি খাজনা আদায়। তাইলে বুঝেন কিরকম রাষ্ট্র বানাইছেন। জনকল্যাণ না কিন্তু 1 নম্বর প্রায়োরিটি। 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে খাজনা আদায়। আচ্ছা আসেন এনা হেলথ বা স্বাস্থ্য বাজেট দেখি। এটা মেলা আলাপ করা যায়, তাও আমি কয়েকটা জায়গায় টাচ করি, বেশি জায়গা না, আজকে টাইম নাই। এই বাজেটে স্বাস্থ্য বাজেট না বললে চিকিৎসা বাজেট বলা উচিত। বাজেটে এই যে টার্সিয়ারি লেভেলের হাসপাতাল বা ইনফ্রাস্ট্রাকচারের খরচা, মানে যে সমস্ত ধরেন কার্ডিয়াক হসপিটাল, হৃদরোগের হসপিটাল, কিডনি হসপিটাল, এরকম সুপার স্পেশালাইজেশন হসপিটালের জন্য খালি খরচা, এগুলোকে বলে টার্সিয়ারি লেভেলের হসপিটাল। তো মানুষের তো হৃদরোগ এমনি এমনি হয় না, একদিনে হয় না, তাই না? মেলা দিন ধরে হয়। এবং এটারে যে সমস্ত রোগ, কিডনি রোগ, হৃদরোগ, এই সমস্ত রোগ কিন্তু ঠেকানো যায় যদি আগে থেকে চেষ্টা করে। তার মানে ওই যেটা বাজেট করিছে সে বাজেটটা হচ্ছে আপনি রোগ আক্রান্ত হবেন, তারপরে ওই চিকিৎসা করবি। কেনকা চিকিৎসা করে সরকারি হাসপাতালে এটা তো জানেনি। তাহলে সরকারের মূল কাজটা কি হবে স্বাস্থ্য খাতে? মূল কাজটা হচ্ছে স্বাস্থ্য খাতে রোগ হইতে দিবে না। তার মানে এটারে কয় প্রাইমারি হেলথ কেয়ার। এমনভাবে সে স্বাস্থ্য ব্যবস্থা সাজাবে যে হাসপাতালে যেন রোগীরা যাইতে না হয়। ধরেন আমি এক্সাম্পল দিচ্ছি একটা, ধরেন সে মশা নিয়ন্ত্রণ করবে, ডেঙ্গুর মশা নিয়ন্ত্রণ করবে, এটা প্রাইমারি হেলথ কেয়ারের কাজ। ডেঙ্গুর মশা নিয়ন্ত্রণ করা প্রাইমারি হেলথ কেয়ারের কাজ। তাইলে ডেঙ্গু হবি না। তো ডেঙ্গু যদি না হয় তাহলে রুগী হাসপাতালে যাবি না। আমি বিশুদ্ধ পানি দিব, তাইলে পেট খারাপ হবি না, ডায়রিয়া হবি না, কলেরা হবি না, তাই না? তাহলে রুগী হাসপাতালে যাবি না, আইসিডি ডেভিতে যাবি না। এটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারের কাজ। আমি টিকা দিমু আগে থেকে, টিবির টিকা দেবো, এই টিকা দেবো, সেই টিকা দেবো, তাইলে রোগটা হবি না, টিবিটা হবি না। এটা প্রাইমারি হেলথ কেয়ারের কাজ। তারপরে দেখেন মন্ত্রী কছে যে হিউম্যান রিসোর্স ডেভেলপ করবি স্বাস্থ্যে, কিন্তু কোনো ট্রেনিং ফান্ড নাই। পুরা বাজেট দেখেন কোনো ট্রেনিং ফান্ড নাই। কেন করে হিউম্যান রিসোর্স ডেভেলপ করবি? ফু দিয়া। আচ্ছা, জাতীয় বাজেট আগের বছরের সাথে কত পার্সেন্ট বাড়ছে? 12.33% বাড়ছে। আর স্বাস্থ্য বাজেট কতটুকু বাড়ছে? 0.54%। 1%ও না, 1%ও বাড়েনি গত বছরের চাইতে। তো বাংলাদেশের ডাক্তার, ফার্মাসিস্ট, স্বাস্থ্য সহকারী, নার্স এগুলো সংগঠন আছে না? কাউকে কইতে দেখছেন ভাই তুমি ন্যাশনাল বাজেট বাড়াইলা 12%, আমার বাজেট 12% বাড়াও? কেউ কইছে? কয় নাই। কইলে আপনি তারা কমিশন দিবেন, দেবেন না, সেই জন্যই কয় নাই। কমিশন ছাড়া তো ওরা কথা বলে না, কোনো কাজ করে না। তাহলে কবে কেন? আর ওগরে কি বরাদ্দ চাওয়ার মুখ আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের? নাই তো। দেখেন প্রপোজ বাজেট দেখেন আগের বছরের, আর রিভাইজ বাজেট দেখেন। বরাদ্দের 21.3% ইউজই করবার পারে নাই গত বছর। মানে যা বরাদ্দ পায় তার 4 ভাগের 3 ভাগ মাত্র ব্যয় করতেই পারে না। তার ম্যানেজমেন্ট এতই খারাপ। দেখেন গত বছরের জন্য বরাদ্দ পাইছিল 29,282 কোটি টাকা, আর খরচা করছে কত? 23,052 কোটি টাকা। ওই বরাদ্দ লিয়া কি করবি? খরচাই তো করবার পারে না। যাই হোক, দেখে তো দিলাম কিছু। হ্যাঁ, এখন পারা যাবি বাজেট অ্যানালাইসিস করা? আমি আনা দেখে দিলাম, বাকিটা করে লিয়েন। আবার কইেন না দাদা আপনি করে দেন, আমার 1.5 থেকে 2 সপ্তাহ লাগবে কিন্তু একটা থারো অ্যানালাইসিস করতে। আমার তো এত টাইম নাই নাকি। তো তাই এটা বিএনপির আগামী অর্থনীতির করে দেখানো উচিত নাকি? টেকাজার মন্ত্রিত্ব তার হবি আগের না কার? হ্যাঁ, মোর্শেদ খান পরের রাষ্ট্রের মন্ত্রী হয়, তাই না? আবার তারপরে সময় মতো ইংল্যান্ডে ভাইগা যায়। তো এটা গেলে হবার লয়। হ্যাঁ, রংপুর দিনাজপুর এলাকার একটা গল্প কই। হ্যাঁ, আমাদের ক্ষুদ্রকালে এই গল্পটা প্রচলিত আছিল যে গ্রাম দেশে পরিবারের যদি কোনো বিয়া শাদী হইতো, বড় পরিবারের, বৃহত্তর পরিবারে, তাহলে টিনেজার কাজিনদের মধ্যে এনাই টিসপিটিস হইতো আর কি। তো এক পোলা আর এক মাইয়া শুছে বিছানায়, তো মাঝে নানা শুছে গার্ড হিসাবে। তো পোলা যখন দেখিছে নানা ডাক ডাকিচ্ছে, তখন ওই পাশের মাই এক করছে যে 80 বার চাও। তো ওই মাইয়াও জায়গা আছে, সে করছে আসলেই হয়। তো পোলা কনফার্ম হওয়ার জন্যে যে নানা ঘুমায় আছে আসলেই, আবার কয় জোরে
80বার চাও তো মাইয়া অধৈর্য হয়ে করছে আসলেই হয় তো মাঝের নানা গলা উজায় তখন কয়ে উঠছে চেতনা সি হবার লয় তো বিএনপি ক্ষমতা আসলে ওই মোর্শেদ খানেরা লন্ডন থেকে আরো কুটি কুটি থেকে কুন্টি যেন আন্দায় আছে না শুলটির মধ্যে উঠ থেকে চিকুর মারবে কলে হ্যাঁ যে 80বার চাও তো আমাকে প্রগতিশীল বিএনপি তো আছেই রেডি তারা কবে আসলেই হয় তা আমাকে তখন কি কওয়া লাগবি হ্যাঁ কি কওয়া লাগবি চেতনা সি হবার লয়